এসএসসি 26 যে 5টা চ্যাপ্টার না করলে তুমি তোমার জীবনে সবচেয়ে বড় ভুল করবে। মাত্র 5টা চ্যাপ্টার পড়ে কিভাবে তুমি 95+ নাম্বার পাবে? গত বছর আমি যেভাবে এই 5টা চ্যাপ্টার পড়েই 95+ নাম্বার পেয়েছিলাম, এখনো যদি তুমি সিলেক্টিভ ভাবে না পড়ো তাহলে তুমি সবার থেকে পিছিয়ে থাকবে। মাত্র এই 5টা চ্যাপ্টার পড়ে তুমি 95+ নাম্বার এনশিওর করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এসএসসি 26 কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো। সো কেমিস্ট্রির যে কয়টা চ্যাপ্টার পড়লে তোমরা অনেক ভালো নাম্বার পাবে এবং কমপক্ষে হলেও এই 4টা চ্যাপ্টার পড়ে তোমরা 3টা প্লাস সৃজনশীল আরামসে কমন পাবে। আমি এসএসসি 25-এ পরীক্ষা দিয়েছি, অর্থাৎ তোমাদের এক ব্যাচ ইমিডিয়েট সিনিয়র, বর্তমানে ঢাকা কলেজে পড়াশোনা করছি। আমার নাম মোহাম্মদ আবির হাসান। তো তোমরা কিভাবে ভালোভাবে পরীক্ষাটা দিবে এবং কোন কোন চ্যাপ্টার গুলো পড়বে, দেখো তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে যাদের পুরো কেমিস্ট্রি বই একদম ক্লিয়ারলি হবে। তাদের মধ্যে আর কি তাদেরকে ঠেকানোর মতো ক্ষমতা আমাদের নাই, তারা অলরেডি টপার। বাট তোমরা যারা নর্মাল অ্যাভারেজ রয়েছো, যে কোনোভাবে 90+ নম্বর বা 85+ নম্বর পাবে, তাদের জন্য এই সাজেশনটা। সো দেখো, আমি গত বছর যেভাবে পড়ে পরীক্ষা দিয়েছিলাম, আমার ক্ষেত্রে আসলে আমি সমস্ত চ্যাপ্টার না পড়লেও বেশ কিছু চ্যাপ্টার ওয়াইজ আমি সিলেকশন করার পরে আমি যে যে চ্যাপ্টার গুলো পড়েছিলাম সেগুলো তোমাদেরকে আজকে জানাবো বিস্তারিত। তো চলো শুরু করি। তো দেখো, প্রথমে আমি চ্যাপ্টার 3 এর কথা বলেছি, অর্থাৎ পদার্থের গঠন। এটা একটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পদার্থের গঠন থেকে আমাদের বেশি টপিক নাই, কিন্তু এখান থেকে আমাদের ঘুরে ফিরে যে টপিকটা আসে সেটা হচ্ছে রাদারফোর্ড এবং বোরের পরমাণুর মডেলের মধ্যে যে পার্থক্যটা, অর্থাৎ তাদের কার কোনটা ভুল, তাদের মধ্যকার যে সীমাবদ্ধতা, সেই জিনিসগুলো আমাদের হচ্ছে এই অধ্যায় থেকে আসে। এবং আমাদের রয়েছে হচ্ছে আইসোটোপ সম্পর্কিত কিছু ম্যাথ। দেখবা যে শতকরা, সরি, আইসোটোপের যে আমাদের দেয়া থাকে হচ্ছে শতকরা সংযুতি থেকে আমাদের আইসোটোপের কত পার্সেন্ট মান, এই জিনিসটা আমাদের নির্ণয় করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের আইসোটোপ সম্পর্কিত যে ম্যাথ গুলো রয়েছে এগুলো অনেক ইম্পর্টেন্ট। সো আমি এই চ্যাপ্টারটা আসলে আমি এমন ভাবে পারদর্শী ছিলাম যে লাইক আমাকে এই চ্যাপ্টারে যেখান থেকে দিবা আমি সেখান থেকে একদম চোখ বুজে করে দেবো, এমন টাইপ আমি এই অধ্যায়টা পারদর্শী ছিলাম। তো তারপরে আমাদের রয়েছে চ্যাপ্টার 4, পর্যায় সারণী, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। কারণ পর্যায় সারণী না জানলে তো আর মনে করো অন্য কিছু ঠিকভাবে করতে পারবে না। সো পর্যায় সারণীতে দেখো আমাদের কি কি রয়েছে। মোটামুটি ইলেকট্রন বিন্যাস হতে যে মৌলের অবস্থান নির্ণয় করা, মৌলের অবস্থান বলতে কি, ও যে গ্রুপ নির্ণয় করা, তার সারি নির্ণয় করা। সো এই যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের পর্যায় সারণী থেকে এই এই টাইপটা আমাদের করা লাগবে। ওকে। সো আর রয়েছে আমাদের হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ কার আয়নীকরণ শক্তি বেশি, কার আয়নীকরণ শক্তি কম। তোমাকে 2-3টা মৌল দিয়ে দেবে এবং তোমাকে বলবে যে কার আয়নীকরণ শক্তি বেশি, কার আয়নীকরণ শক্তি কম, বা আয়নীকরণ শক্তি ক্রম, যে উপর থেকে নিচে আসলে কোন লাইনটার আয়নীকরণ শক্তি। মনে করো একটা লাইন দেওয়া থাকবে বক্সে বক্সে, যে এই লাইনটার মধ্যে মনে করো একটা এক্স মৌল থাকবে, নিচে একটা মৌল তোমাকে দিয়ে দেবে এবং বলবে যে আয়নীকরণ এর ক্রমটা সাজাও। তারপরে বলতে পারে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা সাজাও। সো বিভিন্ন ভাবে এখানে কোশ্চেন করে থাকে। সো মেইন হচ্ছে যে কার আয়নীকরণ শক্তি কত এবং কার আয়নীকরণ শক্তি হচ্ছে কেমন ভাবে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কার চেয়ে বেশি। সো এই সম্পর্কিত আর কি। তো এরপরে আমাদের রয়েছে হচ্ছে চ্যাপ্টার 5, যেখানে আমাদের রয়েছে রাসায়নিক বন্ধন। সো রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে সৃজনশীল 100% কমন আসবে, একদম শিওর চলে এসেছে। কারণ আমাদের আমাদের বেলায় হচ্ছে এখান থেকে আমাদের আসছিল হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের। তোমাদেরও এইগুলোর ভিতরে চলে আসবে, দেখবা আমাদের যে কোনটা আসলে যে পোলার যৌগ কিনা তা নির্ণয় করা, অর্থাৎ পানিতে দ্রবীভূত হবে কিনা। তো এই কনসেপ্টটা আসলে অনেক ইম্পর্টেন্ট এবং সত্যি কথা বলতে এসএসসি টাইম এই কনসেপ্টটা আমার সবচেয়ে প্রিয় কনসেপ্ট ছিল কেমিস্ট্রির ভিতরে। তো এরপরে আমাদের রয়েছে হচ্ছে এখান থেকে সমযোজী এবং আয়নিক বন্ধন চিত্র। এখন সমযোজী এবং আয়নিক বন্ধন চিত্র যদি না পারো তাহলে তো আর কিছু বলার নাই, কারণ এই চ্যাপ্টার থেকে সমযোজী বন্ধনের চিত্র, আয়নিক বন্ধনের চিত্র, এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। তো আমরা এই সাজেশন ক্লাস দেওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে হচ্ছে কেমিস্ট্রি, অর্থাৎ তোমাদের পরীক্ষার তার মাত্র 14 দিন কি 13 দিন বাকি। তো তার আগে আগেই আমি তোমাদেরকে কেমিস্ট্রি পুরো বইয়ের ওয়ান শট, অর্থাৎ যে যে চ্যাপ্টার গুলো করলে তোমার সৃজনশীল 100% কমন আসবে, সেই সমস্ত সৃজনশীল গুলো আমি হচ্ছে ওয়ান শট আকারে হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করব। ওকে। সো আমাদের চ্যানেলের পাশে থেকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সো দেখো, চ্যাপ্টার 5-এ তাহলে আমরা জানলাম সমযোজী এবং আয়নিক বন্ধন চিত্র, এবং সাথে সাথে আমাদের পোলার যৌগ কিনা, এবং এই যে এই কয়টা যৌগ বা আরো আছে কিছু গাইডে। ওকে। তো এইগুলোই। আর তারপরে রয়েছে আমাদের চ্যাপ্টার 6 এ কি রয়েছে? চ্যাপ্টার 6-এ রয়েছে হচ্ছে মৌলের ধারণা। মৌলের ধারণা এবং মৌল গণনা সামথিং টাইপ চ্যাপ্টারের নামটা ছিল। তো এই চ্যাপ্টার থেকে দেখো আমাদের কি কি আসে। শতকরা সংযুক্তি নির্ণয়, একটা সবচেয়ে বেশি যে টপিকটা আমার আরেকটা পছন্দের টপিক, শতকরা সংযুক্তি নির্ণয়, স্থূল সংকেত নির্ণয়, আণবিক সংকেত নির্ণয়। এখান থেকে তোমার শিওর প্রশ্ন চলে এসেছে। তারপরে কি রয়েছে এই চ্যাপ্টার থেকে আমাদের? আর রয়েছে হচ্ছে ঘনমাত্রা সম্পর্কিত ম্যাথস।
ঘনমাত্রা ওই যে আমাদের যে মেইন একটা সূত্র আছে না, 1000 এমবি সমান এই 1000 ডাব্লিউ সমান এসএমভি। তো ওই যে একটা সূত্র থেকে আমরা ঘনমাত্রা নির্ণয়, তারপর আয়তন নির্ণয়, সরি আয়তন আর ঘনমাত্রা তো একই। তো আয়তন নির্ণয়, তারপরে হচ্ছে ওখান থেকে আমাদের তোমার ভর নির্ণয়, সো বিভিন্ন ভাবে যেগুলো নির্ণয় করতে দেয় ওই একটা সূত্র থেকে আমাদের সবকিছু চলে আসে। তো ওই সম্পর্কিত কিছু ম্যাথ আমাদের এখান থেকে করার লাগে। তো এরপর রয়েছে হচ্ছে আমাদের চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 কি রয়েছে দেখো, রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তির চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে মেলা টপিকস রয়েছে যদিও, বাট আমাদের বেসে বেসে কিছু টপিক পড়ার লাগবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে ডেল এইচ এর মান নির্ণয় করা। রাসায়নিক শক্তি অধ্যায় পড়বা, ডেল এইচ এর মান নির্ণয় করতে জানবা না, তাহলে আর কেমন হলো? তো রাসায়নিক শক্তির ওই অধ্যায়ে ডেল এইচ এর মান নির্ণয় করা এটা খুবই ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। ওকে, তো এরপর দেখো আমাদের রয়েছে গ্যালভানিক কোষ। সরি, আমি এখানে বানানটা ভুল হয়েছে, গ্যালভানিক কোষ। ওকে, গ্যালভানিক কোষ। ওকে, সো গ্যালভানিক কোষ, তারপরে হচ্ছে ড্রাই সেল, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষ্য পানিতে কেমন ভাবে সে বিশ্লেষণ হয়। তো এই সম্পর্কিত বিভিন্ন রকমের সৃজনশীল আমাদের গাইডে রয়েছে। তো সেগুলো আমাদের করার লাগবে। তো মোটামুটি এই যে চারটা আমাদের যে পাঁচটা, এই যে পাঁচটা অধ্যায় যেটা আমি তোমাদেরকে প্রোভাইড করছিলাম, এই পাঁচটা অধ্যায় যদি তুমি ভালোভাবে করতে পারো, এই পাঁচটা অধ্যায় যদি তুমি ভালোভাবে করতে পারো এবং যে যে টপিকের সৃজনশীলগুলো আমি তোমাদেরকে বললাম, এই টপিকগুলো যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে তুমি চোখ বুঝে চারটা সৃজনশীল আরামসে লিখে ফেলবে। তো এখন আমি চারটা বা তিনটা কেন বলছি, আর দুইটা পারবা না কেন? কারণ দেখো, আমাদের যে কেমিস্ট্রি সবচেয়ে বেশি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে আরেকটা অধ্যায় রয়েছে সেটা হচ্ছে জৈব যৌগ। তারপরে অর্থাৎ 11 কি 12 অধ্যায়। তারপর হচ্ছে ওই যে খনিজ সম্পদ অর্থাৎ ধাতু অধাতু, ওই ওই অধ্যায়টা। এবং আরো ধরো রয়েছে অ্যাসিড ক্ষারক সমতা সহ আরো 2-3টা অধ্যায়। তো সেগুলো ইম্পর্টেন্ট, বাট এখান থেকে 100% চারটা সৃজনশীল বা 3 থেকে 4টা সৃজনশীল এখান থেকে চলে আসবে। বাট ওখান থেকে আরো এক্সট্রা 2-3টা, অর্থাৎ মনে করো এক্সট্রা 2টা, যে 5টা লেখার জন্য আরো এক্সট্রা 2টা ওখান থেকে তো লেখার লাগবে। এখন কোনো কোনো বোর্ডে তোমার 4টা সৃজনশীল এখান থেকে কমন পড়তে পারে, বা 3টা, সব বোর্ডের ক্ষেত্রে 3টা এখান থেকে আসেই। তো ওখান থেকে আমাদের ধরো, আমি আমার ক্ষেত্রে আমার জৈব যৌগটা আমি অনেক ভালো পারতাম, এবং এটা আমার এক্সট্রা ফ্যাসিলিটিস বলতে পারো, যে আমি এক্সট্রা পেরেছিলাম এই জিনিসটা। তো জৈব যৌগ তোমরা যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে জৈব যৌগ ছেড়ে দাও। জৈব যৌগ এখন নতুন করে যদি 10 দিনে শুরু করে যদি শেষ করতে না পারো, তাহলে জৈব যৌগ করো না। বাট একটু কনসেপ্ট যদি থাকে, তাহলে জৈব যৌগ চ্যাপ্টারটা খুব ভালোভাবে করে ফেলো, যাতে জৈব যৌগ থেকে শিওর প্রশ্ন চলে এসেছে 100%। তো জৈব যৌগ, তারপরে খনিজ সম্পদ, যে ধাতু অধাতু, ওখান থেকে ধরো নিষ্কাশন, ধাতু নিষ্কাশন চ্যাপ্টারটা একটু জটিল, বাট যদি পারো তাহলে করে ফেলো। কারণ যাদের টার্গেট 100 পাওয়া বা 95+ পাওয়া, তারা সমস্ত অধ্যায়গুলো করো, সিলেক্টিভ হয়ে সমস্ত অধ্যায়গুলো ভালোভাবে করো। আর যাদের টার্গেট মনে করো 85+, বা তোমার প্রস্তুতি খুব একটা ভালো না, অল্প কিছু অধ্যায়ের মধ্যে থেকে সিলেক্টিভ ভাবে গুছিয়ে তুমি পড়াশোনাটা করতে চাচ্ছ বা একটা প্রিপারেশন নিতে চাচ্ছ, তাদের জন্য এই 5টা অধ্যায় মাস্ট। এই 5টা অধ্যায় যদি তুমি করো, তাহলে তোমার 85% থেকে 90%-এর আশেপাশের নাম্বার আরামসে উঠে যাবে। তো আমি হচ্ছে নেক্সটে তোমাদেরকে এই সমস্ত চ্যাপ্টার গুলোর উপরে একদম যে যে সৃজনশীল গুলো খুবই মানে আসে, অর্থাৎ বিগত বোর্ড বোর্ড প্রশ্ন যেগুলো অ্যানালাইজ করে যে সমস্ত কোশ্চেন গুলো বারবার আসে, তো সমস্ত কোশ্চেনের উপরে আমি তোমাদেরকে হচ্ছে ওয়ান শট ক্লাস প্রোভাইড করব। এবং সেই ক্লাসগুলো দেখলে আমি আশা করি কেমিস্ট্রি প্রশ্ন তুমি যে বোর্ডেরই হও না কেন, প্রত্যেকটা বোর্ড থেকে 3 থেকে 4টা সৃজনশীল আরামসে তোমার কমন চলে আসবে। ওকে, আর এমসিকিউ এর ক্ষেত্রে যা বলবো, এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা কি কি করতে পারো? এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা এই সমস্ত চ্যাপ্টার গুলোর যে টেস্ট পেপার রয়েছে, ধরো তোমার পরীক্ষার এখনো 14 দিন বাকি বা 13 দিন বাকি, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা করে এমসিকিউ এর জন্য সময় দাও। এবং এমসিকিউ হচ্ছে তোমার টেস্ট পেপার রয়েছে বা তোমার কাছে যে সমস্ত গাইড পেপার রয়েছে, সেই সমস্ত গাইড এবং টেস্ট পেপারের যে এমসিকিউ গুলো রয়েছে, মুখস্থ পার্ট গুলো যেগুলো, সেগুলো মুখস্থ করে ফেলো। আর যেগুলো বুঝে বুঝে বা সলভ করা ম্যাথ টাইপের, সেগুলো প্র্যাকটিস করো। তো এভাবে করতে থাকলে তোমার ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। তো তোমাদের সবাইকে অল দ্য বেস্ট। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হোক। আর আমাদের এই চ্যানেলের পাশে থাকো। আমি তোমাদের মতোই, তোমাদেরই এক ব্যাচ সিনিয়র ভাই। তো আমি আসলে এই চ্যানেলটা খোলার মেইন যে রিজন হচ্ছে, সেটা হচ্ছে একজন স্টুডেন্টকে তার ভাইয়ের চেয়ে বেশি ভালোভাবে কেউ আসলে বুঝতে পারে না। তো আমি যে যে ফ্যাসিলিটিস গুলো পাইনি, বা আমি যে যে প্রবলেম গুলো ফেস করেছি, সমস্ত প্রবলেমের সলিউশন আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এতটুকুই। পাশে থাকো আমাদের এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।